আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শরীফ ওসমান হাদী তার যে হত্যাকাণ্ডের যে মূল নায়ক হিসাবে যাদেরকে পুলিশ চিহ্নিত করেছে, সেই ফয়সাল করিম মাসুদ তাকে গ্রেপ্তার করা হয়েছে ভারত থেকে। ভারতের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। ভারতের পশ্চিমবঙ্গের আমাদের যে সীমান্তবর্তী এলাকা, সেখানে বনগাঁও এলাকা যেটা আছে, উত্তর 24 পরগনা যে জেলাটার নাম, সেখানকার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে তার সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ আলমগীর হোসেন, যে তাকেও আটক করা হয়েছে। এবং এই দুজনেই কিন্তু শরীফ ওসমান হাদীর হত্যাকারী এবং হত্যাকাণ্ডের সহযোগী হিসাবে আমাদের পুলিশের তদন্তে বেরিয়ে এসেছিল। এবং এটা আমি মনে করি একটা বড় খবর। এই কারণে বড় খবর যে এদেরকে যদি এখন জিজ্ঞাসাবাদ ঠিকঠাক মতো করা যায়, তাহলে হয়তো আমরা জানতে পারবো যে শরীফ ওসমান হাদীর হত্যার পেছনের মূল ক্রিয়ানকটা কে অথবা কারা। এবং এটা আমি মনে করি জানা খুবই জরুরি। দেখুন, আপনি যদি ওই সময়ের কথা চিন্তা করেন, যখন হাদীকে হত্যা করা হয়, তখন দেশে কি চলছিল, আপনার ঘটনাগুলো একটু পেছন দিকে তাকান। ঘটনা ঘটেছিল 2025-এর 12 ডিসেম্বর। ঠিক তার আগের দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, যে নির্বাচনটা আমাদের হয়ে গেল ফেব্রুয়ারিতে। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিন শরীফ ওসমান হাদীকে হত্যা করা হলো। এবং হত্যা করার পর যে দাবিটা সবচেয়ে বেশি জোরালোভাবে উঠল, সেটা হলো এখন নির্বাচন করা যাবে না, এখন দেশে নির্বাচনের পরিস্থিতি নেই। এবং শরীফ ওসমান হাদীর যে সংগঠন ইনকিলাব মঞ্চ, তারা তো বলাই শুরু করলো যে শরীফ ওসমান হাদীর বিচার সম্পন্ন হওয়ার আগে কোনো নির্বাচন হবে না। এবং এই দাবিতে তারা শাহবাগে কিন্তু অবস্থান নিল। সারা দেশে একটা হইচই পড়ে গেল। ওসমান হাদীর মৃত্যু নিয়ে কিন্তু রাজনীতি কম হয়নি, এবং সেই রাজনীতি ছিল বহুমুখী রাজনীতি। সেই রাজনীতির মাধ্যমে যে কাজগুলি করা হয়েছে বলে আমার কাছে মনে হয়, প্রথমত লক্ষ্য ছিল যে সেই রাজনীতির মাধ্যমে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আরেকটা রাজনীতি ছিল সেই ইস্যুটাকে সামনে রেখে আমাদের 71-কে আরও অবমূল্যায়ন করা, 71-এ যারা মহানায়ক ছিলেন তাদেরকে অবমূল্যায়ন করা। এবং সেই অবমূল্যায়নের একটা নমুনাও আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু যে হল ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যে ছাত্রদের যে হল ছিল, সেই হলের নাম চেঞ্জ করে তারা কিন্তু সেখানে শহীদ হাদীর নামে নামকরণ করেছে। আর অনেক করেছে। আমাদের জাতীয় কবির সমাধির পাশে হাদীর কবর দেওয়া হবে, এই ধরনের একটা হুজুগ তুলে সেটাও করা হয়েছে। আমি হাদীর অবস্থানকে অবমূল্যায়ন করছি না। হাদী অবশ্যই একজন, আমার বিবেচনা, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, তার সঙ্গে আমি একাধিক জায়গায় টকশো করেছি। আমার বিবেচনা হাদী একজন স্পষ্টবাদী লোক ছিল, এবং হাদী যা বলতো নিজের বিশ্বাস থেকে একটু অ্যারোগেন্সি ছিল, সেই অ্যারোগেন্সির সঙ্গেই সে কথা বলতেন। এটা নিয়ে আমার কোনো আপত্তিও ছিল না। এক একটা মানুষের টাইপ এক এক ধরনের হবে। হাদীর যে জিনিসটা আমি অপছন্দও করতাম, সেটা ওকে আমি বলেছিল ব্যক্তিগতভাবে, সে মাঝে মাঝে কিছু কিছু অশ্লীল শব্দ ব্যবহার করতো স্লোগানের সময়, মেঠো বক্তৃতার সময়। হাজি আমাকে বলেছিল জিনিসগুলো, যে আমরা তো ভাই এগুলো মাঠের বক্তৃতা অনেক কিছু বলতে হয়, সে মেঠো বক্তৃতা এগুলো ব্যবহার করত। বাট এই সমস্ত শব্দ আমি তাকে কখনো টকশোতে অথবা কোনো মিডিয়াতে ব্যবহার করতে দেখিনি। হাদীর যে দৃষ্টিভঙ্গি, হাদী অনেকেরই সমালোচনা করতেন। হাদী কিন্তু এনসিপির নেতৃত্বে সমালোচনা করেছেন। হাদী বলেছেন যে এনসিপি, এত বড় আন্দোলনটা এনসিপি জবরদখল করে নিয়েছে, এগুলো ছিল। এবং এই কারণে হাদীরকে অপছন্দ করার লোকের সংখ্যাই ছিল বেশি আমার ধারণা, কারণ সে এমন কোনো পলিটিক্যাল পার্টি নাই যার সমালোচনা করতো না। কাজে অপছন্দের যে কেউ তার হত্যার কিন্তু কারণ হয়ে থাকতে পারে। কিন্তু এটাও আবার সত্য, হাদী কিন্তু আমাদের যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল, 24 জুলাই এবং আগস্টে, সে আন্দোলনের একদম সম্মুখ সারির মুখ কিন্তু হাদী ছিলেন না। হাদী সেই অবদানের কথা কেউ বলতেও পারবেন। হাদী হয়তো পেছনে ছিলেন, কিন্তু তাকে আমরা সামনে কখনো দেখিনি।
হাদি প্রথম আলোচনায় আসলো ইনকিলাব মঞ্চ করে, এবং আমি তো মনে করি যে ৩২ নম্বর ভাঙার ক্ষেত্রে তার একটা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সে প্রকাশ্যে টেনে আহ্বান জানিয়েছিল ভাঙার জন্য। এই সমস্ত মাধ্যমে এবং বিভিন্ন টকশোর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে হাদি সামনের সাইজে চলে এসেছিলেন, এবং হাদি হত্যার পর হাদি যেন রাতারাতি আরো বড় মাপের একটা চরিত্রে পরিণত হলেন, অথবা তাকে চরিত্র, বড় মাপের চরিত্র বানানোর চেষ্টা করা হলো। কেন করা হলো? যে এত বড় একজন ব্যক্তি মারা গেছেন, তারপরে ইলেকশনের কথা আমরা ভাবছি কেন? এই ধরনের স্লোগান তোলা হলো। কারা ছিল সে সময় যে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য? আপনারা একবার ভেবে দেখেন কারা ছিল। যারা ছিল তারা সেই চেষ্টাটা কিন্তু করেছে। হাদির যে জানাজা হয়েছিল শেরেবাংলা নগরে, এখানে অনেক বড় জানাজা, অনেক লোক উপস্থিত হয়েছিল। সেই উপস্থিতি নিয়েও নানা ধরনের বিতর্ক আছে। বলা হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল তারা সারা দেশের নেতাকর্মীদের সেই জানাজায় অংশ নেওয়ার জন্য পরিচিত করেছিল, আহ্বান জানিয়েছিল। তাদের উপস্থিতিতে এটাকে বড় করে দেখানোর একটা প্রজেক্ট ছিল। এরকম অনেক কিছু কিন্তু ছিল। হাদিকে নিয়ে সরকারও বাণিজ্য কম করে নাই। হাদির ভাইকে একটা কূটনৈতিক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। যা হোক, অনেক কিছু হয়েছে হাদিকে নিয়ে। সেগুলো আলটিমেটলি সময়ের বিবেচনায় আগামীতে কতটুকু টিকে থাকবে, কতটুকু টিকে থাকবে না, এটা হয়তো সময়ই দেখা যাবে। কিন্তু সে আলোচনায় আমি এখন যাচ্ছি না। আমি যে আলোচনাটা করছি সেটা হলো যে এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে ধরা হয়েছে, ভারতের পুলিশ তাদেরকে ধরেছে। আমার ধারণা সরকার যদি ঠিকঠাক মতো তাদেরকে চায়, এবং যদি তাদের সঙ্গে যেহেতু আমাদের একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, আমরা হয়তো তাদেরকে আমাদের এখানে নিয়ে আসতে পারবো। যদি আমরা নিয়ে আসি, তাহলে আমি মনে করি এই হাদির হত্যা, হাদির নিহত হওয়ার পেছনে মূল কারণটা আমরা উদ্ঘাটন করতে পারবো। একটা কথা মাথায় রাখবেন, এই হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর, এদেরকে গ্রেপ্তারের পর ভারতীয় পত্রপত্রিকায় যে নিউজগুলি বেরিয়েছে, সেখানে আমরা জানতে পেরেছি যে এই ফয়সাল করিম মাসুদ সেটাকে স্বীকার করেছে যে তিনি হাদিকে গুলি করেছেন। তো এই স্বীকারোক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে আমি এটাও জেনেছি যে ভারতীয় পুলিশ তাকে 15 দিনের রিমান্ডে নিয়েছে। এই 15 দিনের রিমান্ডে নেওয়ার ফলে তারা এই 15 দিন তাদেরকে আরও অনেক জিজ্ঞাসাবাদ করবে, এবং সেই জিজ্ঞাসাবাদ থেকে আমরা আরও অনেক তথ্য হয়তো বা জানতে পারবো। কিন্তু সেটাই যথেষ্ট নয়, কারণ ওখানে কি জিজ্ঞাসা করবে, কি জানাবে, তারা কি বলবে, এর উপর নির্ভর করে আমি বলছি না। আমি বলছি ওটা একটা কারণ, ওটা একটা তথ্য হতে পারে। কিন্তু হাদিকে আমরা ফেরত পাবো বলে আমি আশা করি, কারণ ভারতের সঙ্গে আমাদের কিন্তু বন্দি প্রত্যর্পণের একটা চুক্তি আছে। সেই চুক্তির মাধ্যমে যদি হাদিকে আমরা আনতে পারি, ওখানকার জিজ্ঞাসাবাদের ফলাফল এবং এখানে আনার পর আমাদের জিজ্ঞাসাবাদের ফলাফলের মাধ্যমে আমার ধারণা আমরা হাদি হত্যার পেছনে মূল কারণটা কি, কে বা কারা জড়িত, তা হয়তো জানতে পারবো। একটা কথা মাথায় রাখবেন, ট্রিগার যে টেপে সে খুনি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ট্রিগার টিপে যে ব্যক্তিটা, সেই একমাত্র ব্যক্তি, এটাও সবসময় কিন্তু সত্য নাও হতে পারে। সে ভাড়াটে খুনিও হতে পারে। তাকে হয়তো কেউ বিপুল অঙ্কের টাকা দিয়ে এই কাজটা করতে বলেছে। কে দিয়েছে টাকা, কে বা কারা দিয়েছে টাকা, সেটা হলো সবচেয়ে জরুরি প্রশ্ন। যে খুন করেছে, যে ট্রিগার টিপেছে, তার তো শাস্তি হবে। কিন্তু এই ট্রিগার টেপার জন্য যে তাকে পরিচিত করেছে অথবা যে তাকে নিয়োগ করেছে, তার শাস্তি তো আরও বড়। এবং সে কে এবং তার কী উদ্দেশ্য ছিল, এগুলো কিন্তু উদ্ঘাটন করা আমি মনে করি এই সময়ে একটা জরুরি কাজ। এরই মধ্যে কিছু কিছু ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেগুলো আমি একেবারে ইগনোর করতে বলবো না, বলবো সেগুলো আপনারা একটা মাথায় রাখেন। যেমন একজন সোশ্যাল মিডিয়ার খুবই একটা পরিচিত মুখ, নীলা ইসরাফিল, তিনি একটা কথা বলেছেন। তার একটা ফটোকার্ড দেখলাম, তার পেজেই দেখলাম যে ওসমান হাদি হত্যাকাণ্ডের 2 অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার খবর সামনে আসার সাথে সাথে ইনকিলাব মঞ্চের জুমা তার ফেসবুক আইডি অফ করে দিয়েছে। কিন্তু কেন? এখন এই প্রসঙ্গগুলো কিন্তু আসছে, অনেকেই দেখলাম ফেসবুকে এটা নিয়ে আলোচনা করছে। এই যে জুমা, যার কথা বলা হচ্ছে, সে ইনকিলাব মঞ্চের একজন ব্যক্তি। ইনকিলাব মঞ্চে আরও কয়েকজন ব্যক্তি আছে যা নাকি হাদির হত্যাকাণ্ড নিয়ে বিচারের জন্য রীতিমতো মানে আপনার এই শাহবাগ
বন্ধ করে দেওয়া, আন্দোলন করা, সরকারকে বিব্রত করা, এই ধরনের ঘটনা কিন্তু অনেকেই কিন্তু করেছেন। এখন সেই যারা করেছিল তারা অনেকেই কিন্তু এখন চুপ হয়ে আছে। আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে হাদির হত্যাকারীকে যখন গ্রেপ্তার করা হলো এবং এই গ্রেপ্তারের পর যে ইনকিলাব মঞ্চ যারা এত আন্দোলন করলো তাদের কোনো প্রতিক্রিয়া দেখলাম না। তারা যে সন্তোষ প্রকাশ করবে কি করবে না আমি দেখি না, আমার চোখে পড়েনি। অথবা জামাত ইসলাম বলেন, অথবা এনসিপির কথা বলবো না, জামাত ইসলামের কথা বলছি আমি তাদেরও কোনো পেজ, অথবা হাদি মৃত্যুর পরে কিন্তু জামাতের আমির পর্যন্ত এটা নিয়ে করেছিলেন, ওনারা ফেসবুকে লিখেছিলেন, পোস্ট করে দিয়েছিলেন। এখন কিন্তু সেরকম কিছু আর দেখছি না। এইগুলি কেন, সেগুলি কিন্তু আমি মনে করি যে দেখা দরকার। আর এই যে ফাতেমা তাসনিম জুমা যার কথা বলা হচ্ছে এবং যার দিকে অনেকেই বলছে যে উনিও নাকি এই ঘটনার পেছনে জড়িত থাকতে পারেন। একজন বলছে যে ফয়সাল গ্রেপ্তার হওয়ার সাথে সাথে নাকি জুমার তার মোবাইল সিম বন্ধ হয়ে গেছে, তার ফেসবুকে অ্যাকাউন্ট হয়েছে। এগুলি সত্য মিথ্যা আমি জানি না, এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সেগুলো কিন্তু আমি মনে করি বিবেচনায় নেওয়া দরকার। অনেক সময় এরকম ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওই বরগুনায় একটা হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে মিন্নি নামে একটা মেয়েকে কীভাবে দেখা গেলো যে যিনি ওখানে সঙ্গে ছিলেন, যিনি ওনার প্রেমিকা ছিলেন, স্ত্রী ছিলেন যিনি, তিনিই নাকি পরে দেখা গেলো যে এটা মূল মাস্টার মাইন্ড। এখন এরকম কিছু হয়েছে কিনা আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি সমস্ত অপশনগুলি পুলিশকে এখন থেকে মাথায় রাখতে হবে। তা না হলে কী হবে, প্রয়োজনের সময় কিন্তু আপনি দেখবেন যে পাখি উড়ে গেছে। সেটা যেটাই হোক, যাই ঘটুক, কার মাধ্যমে কি ঘটেছে, কিভাবে চেইনটা কিভাবে ছিল আমি জানি না, হয়তো উদ্ধার হবে। কিন্তু আমার মূল বক্তব্য হলো যে এ ধরনের হত্যাকাণ্ড যাতে আর কখনো না হয়, যাতে পুনরাবৃত্তি না হয়, সেই দিকটা আমরা তখনই কেবল থামাতে পারবো যখন নাকি আমরা মূল হোতাকে ধরতে পারবো। এবং মূল হোতাকে ধরাটা এখন আমার কাছে মনে হয় যে ফয়সালকে ধরার পর এটা খুব ইজি হয়ে যাবে পুলিশের পক্ষে। এখন পুলিশ অথবা আমাদের তদন্তকারী কমিটির যারা আছেন, তদন্তকারী কর্মকর্তা যারা আছেন, তারা সেই সুযোগটা নেবেন কিনা, অথবা এই সরকার সেটা নিতে চাইবে কিনা, নিতে বলবে কিনা, সেগুলোও কিন্তু আমাদের সামনের দিনগুলিতে আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, কেবল এটুকুই বলবো যে হাদি হত্যার বিচার হোক। হাদির অবস্থান আমাদের আন্দোলনে যা কিছুই থাকুক না কেন, হাদির কিছু বিতর্কিত কাজকর্ম থাকলেও থাকতে পারে, যদি থাকেও তার সত্ত্বেও আমি বলবো যে এর একটা দৃষ্টান্তমূলক বিচার এবং রহস্য উদ্ঘাটন হওয়া খুবই জরুরি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।